রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেটের জন্য পদার্থবিজ্ঞান প্রস্তুতির জন্য তুমি যদি একটা গোছানো প্রিপারেশন বা একটা ফিজিক্সের ফাইনাল সাজেশন চেয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি এমন একটা কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে এখানে হাজির হয়েছি, অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নিয়ে কথা বলতে চাই। আমার ইচ্ছা আছে একেবারে পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের প্রত্যেকটা অধ্যায় নিয়ে অ্যানালাইসিস করে দেওয়া, যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলো থেকে তুমি রাবির জন্য সবচেয়ে বেশি মনোযোগী হবা, বা কোন কোন টপিকগুলো থেকে তুমি হাতের ক্যালকুলেশনে তুমি নজর দিবা, বা কোন কোন টপিকগুলো থেকে ম্যাথ বেশি করবা, কোন কোন টপিকগুলো থেকে থিওরি বেশি করবা। প্রত্যেকটা জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো দেখো আজকে ভেক্টর নিয়ে হাজির হয়েছে। এই যে অ্যানালাইসিসটা, এটা কিন্তু 20-21 সেশন থেকে 23-24 সেশন পর্যন্ত, অর্থাৎ বিগত 4টা বছরের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছে। মোটামুটি এই কয়টা বছরের কোশ্চেন প্যাটার্ন দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে। এখন তুমি একটা গোছালো প্রিপারেশন শুরু করছো, তুমি সিলেক্ট করতে পারছো না কোন টপিকগুলো তুমি এখানে নির্বাচন করবা। তো আমি এখন তোমাকে সেই টপিকগুলো দেখাতে চাই। আরেকটা কথা বলতে চাই, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনে থাকবা যে 25টা কোশ্চেন হয়, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25, রাইট? তার মানে 30 মার্কের হচ্ছে যে ফিজিক্সের পোর্শনটা থাকবে। এখন তুমি যদি টপ করতে চাও, তুমি অবশ্যই 25টার মধ্যে 25টা যদি না পারো, সর্বনিম্ন তুমি টপ যদি করতে চাও 18টা কারেক্ট করার চেষ্টা করবা। আর যাদের প্রিপারেশন একটু ফিজিক্সে ভয় থাকে বা একটু কম, বা দেখা যাচ্ছে খুবই একটু বেশি কঠিন মনে হয়, তারা ন্যূনতম চেষ্টা করবা 14 থেকে 13টা কারেক্ট করা। বাদবাকি প্ল্যানগুলো আমি শেয়ার করতে চাই, আপাতত তুমি এই জিনিসগুলো কারেক্ট করবা। তো চলো আমরা যদি প্রিপারেশন নেই, আমরা কী কী টপিকগুলো দেখবো, যে টপিকগুলো পড়লেই আসলে পরীক্ষায় তুমি কমন পাবা। হ্যাঁ, এরকম তো কিছু টপিক আছে রাবির জন্য, সেই জিনিসগুলো আমি বলে দিতে চাই। তো দেখো আমি ভেক্টরের অধ্যায় নিয়ে হাজির হয়েছে। এখানে আমি টপিকগুলোর নাম লিখছি যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে বিগত দিনে, এবং তোমার সুবিধার্থে এখানে ডিইউ, আরইউ, জিএসটি এবং দেখতে পাচ্ছ জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমি এখানে দেখাতে চাই, মানে কোন কোন টপিকগুলো থেকে বিগত আসছে। এখন প্রশ্ন এগুলো কেন, তোমার প্রিপারেশন যদি ভার্সিটির হয়ে থাকে, ভার্সিটি ক নিয়ে থাকো, ঢাকা ভার্সিটিতে চান্স পাও নাই, তোমার সব ভার্সিটির জন্য প্রিপারেশন হয়ে গেছে, তার মানে আমাদেরকে ঢাকাকে গুণায় ধরতে হবে। ঢাকা হচ্ছে সবার বাপ, বুঝতে পারছো? ওই কোশ্চেনটার প্যাটার্নগুলো অনেকটাই সিমিলার থাকে। এই জন্য আমরা এমনভাবে দেখবো যে কোন কোন টপিকগুলো আসলেই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা বোঝার জন্য। তো প্রথমে যদি আমি একটু কথা বলতে চাই, তো প্রথম টপিকের নাম তুমি দেখো যে লব্ধি ও সামুদ্রিক সূত্র, সহজ কথা লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য যেটা থাকে, সেই টপিক নিয়ে আমি কথা বলতে চাই। তো দেখো এখান থেকে কি ঘটনা ঘটছে, ঢাকা ইউনিভার্সিটিতে গত 4 বছরে 3বার কোশ্চেন হয়েছে, মানে 3টা কোশ্চেন হয়েছে। এবং দেখো আরইউতে কিন্তু 2টা কোশ্চেন হয়েছে, জিএসটিতে এখান থেকে 2টা কোশ্চেন হয়েছে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে 5টা কোশ্চেন হয়েছে। তার মানে এই টপিকটা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝার আর বাকি নাই। তার মানে এবারও গুরুত্বপূর্ণ, তুমি যে প্রিপারেশন নিচ্ছ 25 সালের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এই টপিকটা তোমার পড়া লাগবে, এই টপিকটা তোমার পড়া লাগবে। ওকে, এবার আসো ভেক্টরের উপাংশ বিভাজন। তো ভেক্টরের উপাংশ বিভাজন, এটা তোমাকে আমি আগেই বললাম, এটা 3rd স্টার রাজশাহী ইউনিভার্সিটির জন্য। খেয়াল করে দেখো যে এখানে ডিইউতে কোশ্চেন হচ্ছে কয়টা, ডিইউতে কোশ্চেন হচ্ছে কিন্তু 0, মানে কোনো কোশ্চেন হয় নাই। বাট আরইউতে কোশ্চেন হচ্ছে দেখছো তুমি 5টা, আরইউতে কোশ্চেন হচ্ছে কিন্তু 5টা। জিএসটিতে কোনো কোশ্চেন হয় নাই, কোনো কোশ্চেন হয় নাই, বাট জাহাঙ্গীরনগর হচ্ছে একটা। তার মানে এইটা যে 3 স্টার, এটা বুঝতে গেলে বাকি আছে। তার মানে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন করবা আমি সেটা বলে দেবো, নো প্রবলেম। এবার আসো আপেক্ষিক বেগ ও মানুষ ও বৃষ্টি সংক্রান্ত, ঠিক আছে? এখানে কি ঘটনা ঘটছে, ঢাকা থেকে এখানে কোশ্চেন হয় না, খুবই কম, মানে হয় না বললে চলে। আরইউতে এখানে একটা আসছে, আরইউতে খুব কম আসে, জিএসটিতে হয় নাই, জেইউতে জাস্ট 2টা হয়েছে। তো খুব একটা গুরুত্বপূর্ণ না, তুমি এটাকে 2 স্টার বা 1 স্টার হিসেবে গণ্য করতে পারো। ভেক্টরের গুণন, ইয়েস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর আরইউ অ্যান্ড ডিইউ, তুমি যেটা বলো না কেন, আমি এটা 5 স্টার দিতে চাই। ভেক্টরের গুণন সংক্রান্ত যে প্রসেসগুলো আছে, তুমি দেখো আরইউতে 9টা প্রশ্ন হয়েছে গত 4 বছর, 9টা প্রশ্ন। ডিইউতে যদি একটা হয়েছে, জিএসটিতে 0, কিন্তু জেইউতে 9টা। তো খেয়াল করে দেখো তুমি আরইউ এবং জেইউ দুটোতে 9টা করে আসছে। তার মানে এই টপিকটাকে কোনোভাবে ফেলে দেওয়ার সুযোগ নাই। ভেক্টর ক্যালকুলাস, দিস ইজ দ্য 3rd স্টার, এখান থেকে কোশ্চেন খুব ভালো হয় রায়। দেখো 6টা কোশ্চেন হচ্ছে, খেয়াল করছো 6টা কোশ্চেন হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ডিইউ থেকে একটা কোশ্চেন হচ্ছে, জিএসটি থেকে তুমি দেখতে পাচ্ছ 0টা, এবং জেইউ কোশ্চেন হচ্ছে কিন্তু 0। এবার খেয়াল করে দেখো নদী নৌকা, রাজশাহী ইউনিভার্সিটিতে সবচেয়ে ওভার রেটেড একটা টপিক, যেটা আমরা নিয়ে খুব টেনশন করি যে নদী নৌকা থেকে কোনো কোশ্চেন আরইউতে আসলে হয়ে থাকে না। দেখো ডিইউতেও হয় নাই, আরইউতেও হয় নাই, নদী নৌকা থেকে খুব কম প্রশ্ন আসে, কারণ মানুষ বৃষ্টি নদী নৌকা পড়লে একই রকম হয়ে যায়, ব্যাপারটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা দেখো সবগুলোতে 0 0, নদী নৌকা থেকে কিন্তু কোশ্চেন হয় না। তার মানে এখানে
আমরা 1 2 3 4 5 6 এখন আসলে ভেক্টর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টা কোশ্চেন হতে পারে? হ্যাঁ, হাইস্ট 2টা, সর্বনিম্ন একটা, হাইস্ট 2টা। তার মধ্যে সবচেয়ে পড়ার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডট গুণন ক্রস গুণন থেকে। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা। আর না হলে এই যে ভেক্টরের উপাংশ বিভাজন, উপাংশ রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো আছে সেখান থেকে হতে পারে। তার মানে এই 2টা টপিক তোমার সবচেয়ে 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 হট টপিক। চলো একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি তুমি কিভাবে প্রিপারেশন নেবে, কারণ এইখানে তোমার হাতের ক্যালকুলেশনও দরকার হয় না, জাস্ট মাথার ক্যালকুলেশন হলে হয়ে যায়। মানে তোমার টপিকগুলো জানতে হয়, বুঝতে পারছো? তো এখন আমি যদি একটু লব্ধি সামন্তরিক নিয়ে কথা বলি, সব একটা একটা করে কথা বলবো, ঠিক আছে? চলো শুরু করি। তো প্রথম টপিক আমি একদম প্রথম থেকে তোমাদের সুন্দর করে কিন্তু একটা সাজেশন প্রোভাইড করার চেষ্টা করছি এবং মনোযোগ দিবা। টপিক 1। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি লব্ধির, ঠিক আছে? আমরা বলতে পারি লব্ধির মান ও দিক নির্ণয়। এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লব্ধির মান ও দিক। তো দেখো এখান থেকে তুমি কোনটা মনে রাখবা সবচেয়ে বেশি? তো এখানে সূত্র তো আমরা একটা জানি, আর মানে হচ্ছে পি স্কোয়ার, এখানে হচ্ছে কি স্কোয়ার, আর এখানে হচ্ছে 2pq cos আলফা। কথাটা বোঝো, এই যে দেখো। আর দিক মানে হচ্ছে ট্যান থিটা। সো দিক মানে ট্যান থিটা, কিউ সাইন আলফা, আর এটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির মান ও দিকের সূত্র। ভালো করে বুঝবা, লব্ধির মান ও দিকের সূত্র। এখন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনটা আমি তোমাকে বলি। নাম্বার 1, যদি একটা ম্যাথ চলে আসে তোমার বলবে এরকম যে দুটি ভেক্টরের মান সমান। ভালো করে বুঝো, যে কোনো একটি লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান। লব্ধি এদের মধ্যে যে কোনো একটি ভেক্টরের সমান। মধ্যবর্তী কোণ কত? তো অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এটা অনেক অনেক বেশি আসছে, বুঝছো? আচ্ছা, এটা কারণ কি বলো তো? কারণটা হচ্ছে গিয়ে তুমি খুব ভালো করে জানো যে এই যে আর, ঠিক আছে, পি স্কোয়ার, এটা হচ্ছে কি স্কোয়ার, এটা হচ্ছে 2pq cos আলফা। সো আমি এত কথা বলবো না, তো এটাতে রুট থাকে, তো এটা এরকম হয়ে যাবে। সবগুলো যেহেতু সমান বলছে, ভালো করে বোঝো, তাহলে পি এর মানও পি ধরবো, কিউ এর মানও পি ধরবো, আর এর মানটা কিন্তু পি ধরবো, সবগুলো সমান। তো সবগুলো সমান হওয়ার জন্য তখন তুমি কি করবা? এটাও করে দিবা, এটাও করে দিবা, এটাও করে দিবা, এবং এটা হচ্ছে 2p স্কোয়ার cos আলফা হবে। হ্যাঁ, তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে যে ঘটনাটা ঘটবে যে এটা পি স্কোয়ার, এটা হচ্ছে 2p স্কোয়ার, এবং এটা হচ্ছে 2p স্কোয়ার cos আলফা। কথাটা বোঝো। সো এটা প্লাস, এপার আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 2p স্কোয়ার cos আলফা। বুঝছো? আচ্ছা, তো এখানে আমাদের কাটাকাটি করলে এটা অ্যান্সার পাবো হচ্ছে 120 ডিগ্রি। দেখো এখান থেকে যদি বাদ দিয়ে লেখা হচ্ছে মাইনাস পি স্কোয়ার থাকে, ঠিক আছে? ওকে, এবং এখান থেকে তোমার হচ্ছে 2p স্কোয়ার cos আলফা প্লাস মাইনাস এ পি স্কোয়ার কাটা, তাহলে এখানে বাকি থাকতেছে হচ্ছে কি? বাকি থাকছে হচ্ছে -1 ইজিক্যাল টু, এখানে তুমি দেখতে পাচ্ছ 2 cos আলফা, ঠিক আছে? 2 cos আলফা। অতএব 2 cos আলফা ইজিক্যাল টু -1, অতএব cos আলফা ইজিক্যাল টু -হাফ, অতএব আলফা ইজিক্যাল টু cos ইনভার্স 1। এই বুঝতে পারতেছ যে -হাফ এর মান কত ডিগ্রি ভাই? 120 ডিগ্রি। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এখান থেকে ম্যাথ আসলে এরকম একটা ম্যাথ আসতে পারে, সেটা মনে রাখবা। আচ্ছা, আর কি আসতে পারে? আর একটা যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে দেখো ম্যাক্স। আর ম্যাক্স মানে তো বুঝো পি প্লাস কিউ, ঠিক আছে? তাহলে এটা 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 কখন হবে? এটা বিশেষ ক্ষেত্র নাম্বার 1, ঠিক আছে? ধরো পি একটা ভেক্টর এবং হচ্ছে কিউ একটা ভেক্টর, এবং দুজন একই দিকে ক্রিয়া করতেছে, দুইজন একই দিকে ক্রিয়া করছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে গিয়ে তোমার 0 ডিগ্রি। কথাটা বোঝো, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। হ্যাঁ, তো 0 ডিগ্রি হওয়ার কারণে তখন আমরা বলি কি, আমরা হচ্ছে যে দেখো সামান্তরিকের যে সূত্রটা জানি সেটা যদি একটু দেখি, যে আর মানে হচ্ছে পি স্কোয়ার, এটা মানে হচ্ছে কি স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 2pq cos আলফা। সো এইটা হচ্ছে কি আমাদের সূত্র, বুঝতে পারছো? এখন দেখো আর, এখন খেয়াল করো যে যেহেতু দুজন একই দিকে ক্রিয়া করতেছে, ভালো করে বোঝো, আমরা যে আর ম্যাক্স পি প্লাস কিউ, অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হবে যোগফলের সমান। যে আর ম্যাক্স পি প্লাস কিউ কখন? যদি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় এবং তারা একই দিকে ক্রিয়া করে। তখন এখন মানটা যদি বসাও, পি স্কোয়ার, এখানে হচ্ছে কি স্কোয়ার, এখানে হচ্ছে 2pq cos হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তাহলে দ্যাটস আমরা কি বলবো যে পি স্কোয়ার, এটা বলবো কি স্কোয়ার, আর এটা বলবো হচ্ছে 2pq। হ্যাঁ, তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ, দেখছো যে এটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
হ্যাঁ, আর এটা হচ্ছে 2ab। তার মানে আর আমি যদি এই লাইনে বলে দিই, ঠিক আছে, রুট আর স্কোয়ার এখানে থাকে, পি প্লাস কিউ এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে কেটে যাচ্ছে, তখন তুমি আর এটাকে বলছো ম্যাক্স, এটা অবশ্যই পি প্লাস কিউ। তাহলে এটা মাথায় রাখবা, এই কথাটা মনে রাখবা, যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং লব্ধি হবে যোগফলের সমান, ঠিক আছে। আর এখন যদি আরেকটা জিনিস 2 নাম্বারটা মনে রাখা উচিত, সেটা হচ্ছে আলফা, মানে তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, আলফা মানে যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে, ঠিক আছে, তাহলে হবে আর মিনি পি মাইনাস কিউ, আর মিনি পি মাইনাস কিউ। তার মানে কি, এইখানে একটা ভেক্টর পি ভেক্টর এবং এই যে বিপরীত দিকে ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর, এরা দুজন বিপরীত দিকে কাজ করবে। দুজন বিপরীত দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি এবং সে লব্ধিটা হয় কার সমান, বিয়োগ ফলের সমান। এটা অবশ্যই মনে রাখো, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, হ্যাঁ, বিয়োগ ফলের সমান। ওকে, আচ্ছা, যেহেতু সাজেশনমূলক কথাবার্তা তো একটু কম সময় লাগবে কথাগুলো বলতে, খুব সুন্দর নোট করে নাও। এন্ড নাম্বার 3 বুঝতে পারছো যে 90 ডিগ্রি তাহলে কেমন হবে দেখতে, দেখো পি স্কোয়ার, এটা হবে হচ্ছে কিউ স্কোয়ার, দ্যাটস ইট। যদি আলফার মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবা এবং অলওয়েজ মনে রাখবা দিক। সো দিকের সূত্রটা ট্যান থিটা, ঠিক আছে। আচ্ছা, কিউ সাইন আলফা, এগুলো তো আমাকে বলা লাগবে না, পি প্লাস কিউ কজ আলফা। সো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, মান এবং দিক। তাহলে দুইটা অঙ্ক করাই দিলাম, যে অঙ্কের মধ্যে হচ্ছে কি বললাম, যে 120 ডিগ্রি অ্যান্সার অঙ্কটা আসতে পারে, বা হচ্ছে যে তারা একই দিকে ক্রিয়া করতেছে কিনা, একই দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, এবং সেটা কি লব্ধি যোগফলের সমান, যদি বিপরীত দিক হয় বিয়োগফলের সমান। সো এই থিওরিগুলো তোমার লাগতে পারে এবং তুমি দেখতে পারবা যে আসলে ওই সেম প্রসেসে যে একটা লব্ধি আমি তোমাকে দেখালাম যে দুইটা ভেক্টর একই সমান, লব্ধিও সমান। আচ্ছা, লব্ধি সমান না √3 গুণ হতে পারে। আচ্ছা, আবার দেখো এখানে কিন্তু যে সমান না বলে আমি বলতে পারি লব্ধি √3 গুণ, আমি তোমাকে বলতে পারি লব্ধি √2 গুণ। সো ভয় পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তুমি এখানে দেখো আর, তখন ব্যাপারটা হবে এরকম পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে হবে 2p কিউ, এখানে হবে কজ আলফা। এখন এটার সাথে হবে যদি সবই সমান, তখন √3p, তার উপরে স্কোয়ার হবে, তখন এটাও পি স্কোয়ার, এটাও পি স্কোয়ার, যত সব সমান 2p স্কোয়ার কজ আলফা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখন এটা করলে কি হয়, 3p স্কোয়ার, এখানে হবে তোমার 2p স্কোয়ার, এখানে হবে 2p স্কোয়ার কজ আলফা। বুঝতে পারছো কাহিনীগুলো? এইভাবে এগুলো হবে। এখন যদি আমি এখান থেকে প্লাস মাইনাস মাইনাস করে নিয়ে দেখা, আচ্ছা একটা অ্যান্সার বলেই দিই কত হয়, তাহলে 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার, অতএব 2p স্কোয়ার হচ্ছে কজ আলফা। বুঝো? তাহলে এখন তুমি কথা হচ্ছে দেখো, এখন হচ্ছে তোমার হচ্ছে পি স্কোয়ার ইজ ইকাল টু 2p স্কোয়ার কজ আলফা। ওকে, এখন তাও কাটাকাটি করা যায়। সো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এইটা কাটা, তাহলে এখন দেখাই যাইতেছে যে এখানে কেউ নাই, মানে 1 আছে, আর এখানে হচ্ছে 2 কজ আলফা আছে। অতএব 2 কজ আলফা ইজ ইকাল টু 1, অতএব কজ আলফা ইজ ইকাল টু এই যে এটা, অতএব আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স 1 হাফ, সরি মাইনাস কেন লিখতেছি হাফ, তো হাফ মানে কত ডিগ্রি অবশ্যই জানা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে आंसर, আশা করি বুঝতে পারছো। তো এই যে এটা যদি √2 থাকতো আরেক রকম হতো, তো এই জিনিসগুলো মাথায় রাখো। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা কি বললাম, গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে সামান্তরিক যে সূত্র আছে সেটা সাহায্যে লব্ধির মান ও দিক যে নির্ণয় করছি সেটা। ওকে, এবার পরের টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কি ছিল বলো তো, উপাংশ বিভাজন। প্রশ্ন আসতে পারে, তো উপাংশ বিভাজনের মধ্যে আসলে কারা কারা পড়তেছে। তো উপাংশ বিভাজনের জন্য তোমাকে সবার আগে জানা লাগবে আয়তকক ভেক্টর, বুঝছো? তো আয়তকক ভেক্টরটা বুঝলে তুমি এখান থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো আয়তকক ভেক্টরের কাহিনীটা কি ছিল, যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে জেড। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে ওয়াই আর এটা হবে জেড। এক্স মানে হচ্ছে আই ক্যাপ, ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ, জেড মানে হচ্ছে কে ক্যাপ। তোমাকে বিভিন্ন বলবে যে এক্স জেড তলে, তাহলে এক্স জেড তলে কে, অবশ্যই এক্স আই ক্যাপ, ঠিক আছে। তারপরে দেখো জেড মানে কি, ধরো এখানে তোমাকে আমি বললাম হচ্ছে যে জেড জে ক্যাপ, কারণ আমার প্রত্যেকটা তলে তলে তোমাকে তো জানা লাগবে, ঠিক আছে না, এক্স এর সাথে আই আছে। এখন আমি তোমাকে যদি বলতাম যে এক্স জেড তলে, ধরো বললাম আমি এক্স ওয়াই তলে, ধরো এক্স ওয়াই তলে তোমাকে দুটো স্থানাঙ্কর মান দেওয়া আছে, ধরো 2 আর 3, তো তোমাকে বোঝানো লাগবে যে এক্স মানে হচ্ছে 2 এখানে আই ক্যাপ, ঠিক আছে, ওয়াই মানে এখানে কে 3 যেহেতু প্লাস 3 জে ক্যাপ। তো এই জিনিসগুলো তোমাকে ক্ষমতা ধারণা থাকা লাগবে, এগুলো তুমি জানো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাংশ বিভাজনের ব্যাপারটা, সবাই তোমরা জানো যে উপাংশ বিভাজনের ব্যাপারটা হচ্ছে দেখো যে দুইটা ভেক্টর থাকে, ভালো করে বুঝো। আচ্ছা, এই মাঝখান দিকটা এটা কি লব্ধি, আচ্ছা এটা যদি থেটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থেটা, একেবারে ভুল করো না, যার সাথে কোন ক্রিয়েট করবে সেটা কস, তাহলে এটা ও, এটা এম, এটা এন, আর এটা আমি পি বললাম, কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার লম্ব, বুঝতে পারছো? তাহলে এখন তুমি মানে খেয়াল করে দেখো যে এইটার নাম আমি বললাম আর, মানে এটা হচ্ছে লব্ধি। তো এখানে তুমি কি পারবা,
এখানে তুমি যদি আমি এটা বের করতে চাই, এটার নাম এক্স, আর এটা বের করতে চাই ওয়াই, তাহলে এক্স বের করার জন্য তুমি কিন্তু পাবা সরাসরি আর কস থিটা, কথাটা বোঝো। আর ওয়াই মানে পাবা হচ্ছে আর সাইন থিটা। কেন সাইন থিটা? কারণ এটা হচ্ছে কস 90 মাইনাস থিটা। আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি যার সাথে কোণ ক্রিয়েট করে, তাহলে এটা হচ্ছে কস থিটা। ভালো করে বুঝো, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমিকে এই যে এটা, আচ্ছা অতিভুজকে এই দেখো ওএন মানে হচ্ছে আর। তাহলে এখন ওএম মানে কি পাইলা? ওএম মানে কিন্তু আর কস থিটাই পাইলা, ভালো করে বুঝো। তাহলে ওএম মানে কি এক্স, এক্স মানে হচ্ছে আর কস থিটা। বাট আমি যদি তোমার বলতাম যে তুমি সাইন আমারে দেখাও, তাহলে এখন তুমি এটা কিভাবে সাইন পাইছো দেখো, এটাও তো পুরোপুরি কস, তাহলে এটা তো থিটা, অপোজিট লম্ব। এখন বলতা কস 90 মাইনাস থিটা, কথাটা বোঝো, 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা যখন বলে বলে দিচ্ছ, তাহলে ভূমি হচ্ছে ওপি, ভূমি হচ্ছে ওপি। আচ্ছা, অতিভুজ তো আর, তাহলে এখন তুমি কি বলতা যে ওপি, ঠিক আছে। আচ্ছা, নিচে কি বলতা? নিচে বলতে কিন্তু সেম আর, অতএব ওপি ইজ ইকাল টু আর কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে ওপি মানে হচ্ছে আর সাইন থিটা। দেখো এই যে বিষয়, তো ওপিটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা ছিল যদি তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। যদি 90 ডিগ্রি হয় তখন কিন্তু তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতেছো। আচ্ছা, আরো সহজে বলি। আচ্ছা, এখন দেখো এখানে পোলাপান একটু ভুল করে বসে থাকে, এটা ভুল করো না। ধরো এখানে দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি যে এখানে কোণ ক্রিয়েট করছে 30 ডিগ্রি, তার মানে কি? ধরো এটা আর, তাহলে এখন এক্স মানে হচ্ছে আর কস 30 ডিগ্রি, ভালো করে বুঝবা। এখন যদি বলি ওয়াই বের করো, তাহলে ওয়াই মানে কি? আর সাইন 30, সহজ কথা শেষ। ভাই এটা যদি কজ হয়, এটা সেম জিনিস সাইন, কেন? কারণ এটা হচ্ছে কজ 90 মাইনাস থিটা, ভুল করা যাবে না। হ্যাঁ, তুমি যদি এটা বলতে চাও, তুমি এটা বলতে পারতা, আর কজই বলতে পারতা। কজ কত বলো তো? 60। তো কজ 60 ডিগ্রি মানে যা, সাইন 30 ডিগ্রি মানে তা। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো? তো এই জন্য এত কথা দরকার নেই। তুমি খেয়াল করে দেখবা, যদি এখানে কোণ ক্রিয়েট করে 20 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কজ 20। ভাই কজ 20 আর এটা হচ্ছে সাইন 20, কাহিনী শেষ। এত ঝামেলা করার দরকার আমার মনে হয় না। আচ্ছা, কথা বুঝতে পারছো? এবার প্যাচ যেখানে লাগে, যে এবার যদি তোমার হচ্ছে দুইটার মধ্যবর্তী, ধরো এতক্ষণ তো তুমি দেখলা যে কি মানে দুইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব বিভাজন বলা যায়, যে দুই পারে হচ্ছে এক্স আর ওয়াই। এবার যদি এরকম থাকে, এবার যদি হচ্ছে লম্বাংশভাবে না থাকে, দেখো এবার একটু সামান্তরিক শেপে আছে, তাহলে এটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে ওয়াই, কথা বুঝো। এখন তুমি উপাংশ বিভাজন কি করবা? ঠিক আছে, এটা যদি আলফা হয়, ঠিক আছে, তাহলে এটা যদি ওয়াই হয়, তার মানে এটাও কিন্তু ওয়াই, কথাটা বুঝতে হবে তোমাকে, এটাও কিন্তু ওয়াই। আচ্ছা, এটা ওয়াই হওয়া মানে এটা ওয়াই, এটা এক্স হওয়া মানে কিন্তু এটাও এক্স। আচ্ছা, এটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাকে আমরা নাম দেবো হচ্ছে বিটা, এই কোণটাকে নাম দেবো হচ্ছে বিটা, ঠিক আছে। আর এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে তোমার 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই হচ্ছে কাহিনী। এটা তোমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই, যাও এটা বিষয় না। যখন তুমি দেখবা যে এবার আর লম্ব শেপে নাই, এবার হচ্ছে সামান্তরিক শেপে আছে, সামান্তরিক শেপে থেকে এখন তোমাকে যদি একটা কোণ দিয়ে থেকে বলে যে তুমি হচ্ছে ইয়ে বের করো, কি বলে, এক্স অক্ষ বের করো বা ওয়াই অক্ষ বের করো, তাহলে এক্স অক্ষ বের করো। এখানে সূত্র হচ্ছে কি জানো তো? এই দেখো, এটার নাম আর, তুমি বলবা আর সাইন বিটা। এই দেখো, এটা যদি আলফা তাহলে এটা বিটা, কারণ এটা আলফা মানে কিন্তু এটা আবার বিটা। আচ্ছা, এইটা আবার কি? তাহলে এটা আবার আলফা, তাহলে এটা আবার কি? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো এটা আশা করি তুমি জানো, তো এত না জানলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর সাইন বিটা। এবার এবার তুমি কি করবা? সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এখন যদি ওয়াই বের করতে বলতাম, তাহলে ওয়াই বের করলে এবার উল্টাটা বলতাম, আর সাইন আলফা, সাইন আলফা প্লাস বিটা। তো এই সূত্রটা তোমার খুব ভালো করে মনে রাখবা। কখন উপাংশ বিভাজন করার সময়, যেহেতু উপাংশ বিভাজন রাশিয়ান ইউনিভার্সিটির প্রশ্ন হয়, এটা মনে রাখবো কখন? যখন এটা সামুদ্রিক শেপ থাকবে। সাপোজ এখানে তোমাকে বললাম 40 ডিগ্রি, আর এটা আমি তোমাকে বললাম 30 ডিগ্রি, কথাটা বোঝো, ঠিক আছে। তখন তুমি কি করতা? তখন তুমি ধর আর এর মানে আমি বললাম 20, ধরো 20 মিটার পার সেকেন্ড বললাম, তখন তুমি এই অঙ্কটা এইভাবে বের করতা। এক্স মানে বলতা আর মানে 20, এখানে বলতা সাইন, যেহেতু বিটা বলছে, বিটা মানে 30, এই বুঝছো। নিচে তখন কি বলতা? সাইন, তাহলে সাইন একবার যোগ করলে হচ্ছে 70 ডিগ্রি, যা অ্যান্সার আসতো তাই। সো ওয়াই মানে তাই বলতো 20, সাইন বলতো 40 ডিগ্রি, আর নিচে বলতো সাইন 70 ডিগ্রি। এই কথা বুঝছো? তো এই জিনিসগুলো মনে রেখো। আচ্ছা, উপাংশ বিভাজনের মধ্যে যেমন বিভিন্ন তলের ব্যাপারটা আমি তোমাকে এক্সপ্লেন করলাম, তো আরেকটা জিনিস উপাংশের মধ্যে পড়ে যায়, যে সেটা হচ্ছে যে তোমার এ বরাবর বি এর উপাংশ। হ্যাঁ, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। আচ্ছা, এ বরাবর, আচ্ছা এই জিনিসগুলো আমি আগে বলেছি, বাট আবারও বলতেছি, এ বরাবর বি এর মনে করো লম্ব বিক্ষেপ। সো এই জিনিসগুলো কিন্তু পড়তে পারে, হ্যাঁ। সো এগুলো তোমাকে একটু ভালো করে মাথায় রাখা লাগবে, লম্ব অভিক্ষেপ। তাহলে এ বরাবর বি লম্ব বিক্ষেপ মানে কি? এটা মাথায় রাখতে হবে। যার লম্ব বিক্ষেপ সেটা কস থিটা, তাহলে বি কস থিটা, এবং মাথার উপরে চলে যায় হচ্ছে এ ডট বি, ঠিক আছে। আর নিচে কি? নিচে হচ্ছে যেহেতু বি আছে, তার মানে এ এর মান নির্ণয়, এই যে এইটা, এটা হচ্ছে এ বরাবর বি লম্ব বিক্ষেপ। সেম জিনিসটা যদি আমি কাজ করতাম যে এ বরাবর, ঠিক আছে, বি এর উপাংশ, বি এর উপাংশ, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি এখন বলবা হচ্ছে বি কস থিটা,
বি কস থিটা, এখানে বলবো হচ্ছে এ ডট বি। ঠিক আছে, নিচে কিন্তু সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, বাট পার্থক্যটা হচ্ছে এই যে ভেক্টরটা আছে এটার আবার মান নির্ণয়, এটার আবার মান নির্ণয়, মানে একক ভেক্টর, এটার আবার একক ভেক্টর, সেটাই পার্থক্য। সেই জিনিসগুলো ভুলে যেও না। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, আমি যখন বলতাম যে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তখন বিষয়টা আবার চেঞ্জ হয়ে যেত। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, আমি সাজেশন বলে যাচ্ছি কিন্তু বি বরাবর এর লম্ব বিক্ষেপ, এবার গোছানো ভাবে ব্যাপারগুলো ইয়ে করবা, বি বরাবর, ঠিক আছে। আচ্ছা, বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তখন এটাকে কি বলতা, এ কস থিটা, এ কস থিটা বলতা। আচ্ছা, মাথার উপর কি দিতা, এ ডট বি, ঠিক আছে। আর নিচে কি বলতা, এই যে বলতা বি। আচ্ছা, আমি সেম জিনিস যদি বলতাম যে উপাংশ বের করো, তাহলে এ কস থিটা, এখানে সেম জিনিসটা করতা, এ ডট বি, নিচে কিন্তু বলতা হচ্ছে বি, আর এখানে আবার ওই বি ভেক্টরে জাস্ট কি করতা, মান নির্ণয়। হ্যাঁ, বুঝতে পারছো? সো উপাংশ বিভাজনটা একটু তোমাদের ইয়ে থাকতে পারে, যার কারণে আমি বিষয়টা ইয়ে করে দিলাম। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডট গুণন ক্রস গুণন। তো দেখো, এই জিনিসগুলো আমি জাস্ট একটা সাজেশন বলে দিব, হ্যাঁ, তোমরা সুন্দর করে এগুলা লক্ষ্য করবে, আর কিছু করা লাগবে না। ডট গুণন ক্রস গুণন, তো এটা হচ্ছে কি, এরা হচ্ছে পরস্পর লম্ব। সো এই জিনিসগুলো যেন আমাকে না বলতে হয় আর, হ্যাঁ, এগুলো তো আমি অনেকবার পড়াইছি, জাস্ট আমি মনে করে দিচ্ছি তোমাদের। এরা হচ্ছে পরস্পর লম্ব আর এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, এই জিনিসটা মনে রাখবা, পরস্পর সমান্তরাল। তো এখান থেকে সুন্দর করে ম্যাথগুলো করে নিবা, হ্যাঁ, যা 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 পাইছো। তাই পরস্পর লম্ব সত্য হচ্ছে কি, এ ডট বি ইজিক্যাল টু 0, আর এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে এ ক্রস বি ইজিক্যাল টু 0। আর এখান থেকে কোনগুলো আসতে পারে, ওই যে আমি যে তোমাদের সুন্দর করে বলছিলাম, আই ডট আই মানে কত, ঠিক আছে, জে ডট জে মানে কত, কে ডট কে মানে কত, এগুলো সুন্দর করে দেখবা, হ্যাঁ। আই ডট আই মানে কত, জে ডট জে মানে কত, তো এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 1। আর এটা যদি বিপরীত হয়, আই ডট জে মানে হচ্ছে কে, জে ডট কে মানে কত, 0। তো এটারও সেম, এ ক্রস বি মানে কিন্তু আবার সি, ঠিক আছে। তার মানে কি, আই গুণ জে মানে হচ্ছে কে, কিন্তু এটা যদি উল্টায় দিই, জে গুণ আই, সেটা মানে কিন্তু আবার হবে কি, মাইনাস কে। আবার যদি এরকম হয় যে একই রকম দেখতে হয়, আই ক্রস আই, সেটা মানে কিন্তু আবার 0, তার মানে জে ক্রস জে মানে কিন্তু 0। এই জিনিসগুলো ভালো করে দেখবা। তাহলে পরস্পর লম্ব সত্য, পরস্পর সমান্তরাল সত্য, খুবই 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 সেন্সিটিভ। ডট গুণন ক্রস গুণন থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি, 100%। আচ্ছা, এরপরে নদী নৌকা নিয়ে কথা বলার দরকার নেই, ভেক্টর ক্যালকুলাস, ইয়েস, ভেক্টর ক্যালকুলাস সম্ভাবনা আছে। সো ডাইভারজেন্স, ডাইভারজেন্স, এই দেখো ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল, এই দুটো থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি, হ্যাঁ। তো ডাইভারজেন্স এবং কার্ল, তো এখান থেকে কি আসতে পারে, এখান থেকে থিওরি আসতে পারে। থিওরির সময় কি ডাইভারজেন্স হওয়ার জন্য একটা শর্ত ছিল, সলিনয়েড। তো এটা মনে রাখো, সলিনয়েড হওয়ার শর্ত, সলিনয়েড হওয়ার শর্ত কি, এখানে তোমার অপারেটর থাকবে, তার সাথে একটা ডট থাকবে, কথা বুঝছো, ইজিক্যাল টু 0, এটা হচ্ছে সলিনয়েড হওয়ার শর্ত, ঠিক আছে, এটা সলিনয়েড। আচ্ছা, এখন যদি সলিনয়েড আরেকটা নাম হচ্ছে চঙ্গাকৃতি, 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 এই বুঝো, চঙ্গাকৃতি, ঠিক আছে। আচ্ছা, সলিনয়েড বলে ফেলছো, এবার তুমি আর কি বলতে পারো, তুমি এখানে কালে সবচেয়ে বলতে পারো যে অঘূর্ণয়নশীল, অঘূর্ণয়নশীল, এটা সবচেয়ে বেশি আসছে, অঘূর্ণয়নশীল বা সংরক্ষণশীল, বুঝো। তো সংরক্ষণশীল হওয়ার সত্ত্বেও এটা আবার ক্রস গুণন, তখন তুমি সেম জিনিসটাকে জাস্ট এইখানে তুমি ইজিক্যাল টু 0 করে দিবা, এটা মনে রাখবা। তো ভেক্টর ক্যালকুলাসটা ভালো করে পড়ো, আপেক্ষিক ভেক্টর একটু দেখো, তবে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে। তাহলে কি ডট গুণন ক্রস গুণন, ঠিক আছে, ভেক্টর ক্যালকুলাস। এরপর হচ্ছে তোমার বিভিন্ন যে ভেক্টরের, আমি তোমাকে উপাংশ বিভাজনের সূত্র দেখালাম, একটু ভালো ভালো করে দেখো, হ্যাঁ। সো এই জিনিসগুলো দেখলেই ইনশাল্লাহ একটা ভালো সাজেশন তোমার হয়ে গেছে। আমি যেভাবে বলছি, যে টপিকগুলো বলছি, সেগুলো বারবার একবার দেখো, রিভাইজ করো, ইনশাল্লাহ ভেক্টর থেকে তুমি 2 মার্কের যদি কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, তুমি কমন পেয়ে যাবা, আর অন্য কোশ্চেন আসলে পারবে ইনশাল্লাহ। তো আজকের ভেক্টরের ক্লাসটা এই পর্যন্ত, সাজেশনমূলক ক্লাসে। আগামী ক্লাসে, পরবর্তী ক্লাস আমি নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ, এবং হাতের ক্যালকুলেশন যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং ফিজিক্সের একটা বেশি অংশ সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো বেশি আসবে, সম্পর্ক নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে হাজির করবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।